আসসালামু আলাইকুম। খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অসংক্রামক রোগের কারণে মানুষ সম্বলহীন হয়ে পড়ে, যে কারণে এসব রোগগুলো যেন কম হয় সে বিষয়ে জনসচেতনতা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আন্তঃমন্ত্রণালয় সংযোগিতা বৃদ্ধির যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে এ তাগিদ দেন তিনি। বলেন, স্বাস্থ্য খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা প্রয়োজন, নইলে সফলতা অর্জন সম্ভব নয়। তামজিদ সুমনের রিপোর্ট। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বাড়াতে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, অসংক্রামক রোগের কারণে মানুষ উচ্চ চিকিৎসা ব্যয়ের মুখোমুখি হতে বাধ্য হয়। প্রায় ক্ষেত্রেই মানুষ সম্বলহীন হয়ে পড়ে। তাই এসব রোগ যেন কম হয় সে বিষয়ে সচেতনতার সৃষ্টি করার তাগিদ দেন তিনি। কোনো ব্যক্তির ক্যান্সার হলে তার পরিবারকে আর্থিক ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করতে হয়, সম্বলহীন হয়ে পড়ে। রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয়, সবাই মিলে এটাকে করতে হবে। এই জন্য সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। নিজেকে সুস্থ রাখতে অসংক্রামক রোগের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, অসংক্রামক রোগ শুধু স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ নয়, বরং এটি ব্যক্তিগত ও জাতীয় জীবনের উন্নয়নের সঙ্গেও সম্পৃক্ত। তাই সকল মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এই সমস্যার টেকসই সমাধান করার তাগিদ দেন তিনি। জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্য বান্ধব হয়। দরকার আঞ্চলিক ও বৈশ্বিক কারিগরি সহযোগিতা। আমি বিশ্বাস করি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল প্রয়োগ করে এই সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করা হলে যৌথ ঘোষণা বাস্তবায়ন সহজ হবে। স্বাক্ষরকারী মন্ত্রণালয়গুলো সহযোগিতা করবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় সাপোর্ট দেবে। যৌথ ঘোষণাপত্রে ৩৫টি মন্ত্রণালয় স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা 5টি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবগণের হাতে যৌথ ঘোষণাপত্র তুলে দেন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির মনোনীত ভিপি প্রার্থী হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। আর জিএস পদে প্রার্থী হয়েছেন কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর বাড়ি হামিম। সহ সাধারণ সম্পাদক এজিএস পদে প্রার্থী হয়েছেন তানভীর হাদি আল মায়েদ। বুধবার দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এর আগে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়। 18 আগস্ট শেষ দিন থাকলেও তা বাড়িয়ে 19 আগস্ট করা হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করছেন প্রার্থীরা। বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাআল্লাহ, এবং সেই চাঙ্খার গোলের মতো বলছি আমরা আবারও বিজয়ী হব ইনশাআল্লাহ। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল, আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। দর্শক, ডাকসু নির্বাচনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমাদের সঙ্গে এখন সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, ছাত্রদল তো প্যানেল ঘোষণা করলো, ডাকসু নির্বাচন সংক্রান্ত আর কি খবর আছে আপনার কাছে? কাকলি, আজকে ডাকসুর যে মনোনয়নপত্র জমা দেওয়া সেটা শেষ দিন, এবং এই শেষ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন, যেখানে প্রধান নির্বাচন বা চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়টি স্থাপন করা হয়েছে, সেখানে এক ধরনের উৎসবের আমেজ আমরা দেখতে পাচ্ছি।
সবাই অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তাদের যে মনোনয়নপত্র সেই জমা দেওয়ার জন্য এসে সকাল থেকে আসছেন। এখন পর্যন্ত তারা এসে তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। যারা স্বতন্ত্র শিক্ষার্থী, যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন বিভিন্ন পদের, 128টি পদের বিভিন্ন পদে, তারা নিজেরা এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এছাড়া অন্যান্য বিভিন্ন যারা প্যানেল দিয়েছেন তারাও এসে জমা দিচ্ছেন। এখন পর্যন্ত আমরা প্রায় 8টির মতো প্যানেল অন্তত চূড়ান্ত হয়েছে বলে জানতে পেরেছি। ছাত্র দলের প্যানেল, ইসলামী ছাত্র শিবিরের প্যানেল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল, স্বতন্ত্র শিক্ষার্থীদের একটি প্যানেল উমামা ফাতেমার নেতৃত্বে, এছাড়াও বাম শিক্ষার্থীদের একটি প্যানেল, বাম শিক্ষার্থীদের একাধিক প্যানেল সহ প্রায় 8টির মতো প্যানেল চূড়ান্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের ইসলামী ছাত্র শিবির ছাড়া অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে তারা বিকেলের মধ্যে তাদের যে মনোনয়নপত্র জমাদানের ব্যাপার রয়েছে সেটি তারা সেরে নেবেন, অর্থাৎ 5টায় যখন সময় শেষ হবে তার আগেই তারা তাদের যে মনোনয়নপত্র জমা দেওয়া সেটি এখানে এসে শেষ করবেন, আমরা এমনটি জানতে পেরেছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং কর্মকর্তা যিনি ডাকসুর নির্বাচন পরিচালনা করবেন তিনি বলছেন যে সব শিক্ষার্থীরা যাতে আচরণবিধি মেনে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কারো জন্য যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না হয় এবং সমান সুযোগ থেকে কেউ যাতে বঞ্চিত না হন, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, চিফ রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাকলি। দর্শক, জানছিলাম আসন্ন ডাকসু নির্বাচনের খবর। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সরকারের উচিত সবগুলো দলের সাথে আলোচনা করা, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়ে গণমাধ্যমে এমন মন্তব্য করেন তিনি। বৃহৎ রাজনৈতিক দলগুলো মিলে আগামী নির্বাচনটা কিভাবে ফেয়ার হবে, সুষ্ঠু হবে, উৎসবমুখর হবে এবং সেক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা হতে পারে এটা আলাপ আলোচনা করেই আমরা মনে করি যে একটা জায়গায় আমাদের পৌঁছা উচিত। এবং সেক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি যে সকল মেজর স্টেকস এই ব্যাপারে একমত হবে এবং আমরা একটা খুব ভালো পরিবেশে নির্বাচন করতে পারব। চলনবিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণে সরকারের অনুমোদন দেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চলনবিলের বাসিন্দা সহ সাধারণ মানুষ। এলাকায় ক্যাম্পাস নির্মাণ করা হলে সিরাজগঞ্জ, পাবনা, নাটোরের 9টি উপজেলা নিয়ে গঠিত চলনবিলের পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে বলে অভিযোগ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের। পরিবেশ বিপন্ন হবে বলেও শঙ্কা তাদের। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জ, পাবনা, নাটোরের 9টি উপজেলা নিয়ে গঠিত চলন বিল। এই বিল অঞ্চলে বর্ষা মৌসুমে জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। শুষ্ক মৌসুমে বোরো আবাদ, কালাই ও গোখাদ্যের জন্য ঘাস রোপণ করা হয়। দেশের সর্ববৃহৎ গোচারণ ভূমি এখানে। এর উপর ভিত্তি করে প্রায় 1500 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে ছোট বড় প্রায় 30,000 গোখামার। ওই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় চলন বিলের ভূমিকা সবচেয়ে বেশি। কিন্তু বৃহস্পতিবার একনেকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র অনুযায়ী চলন বিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মাণের অনুমোদন দেওয়া হয়। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবী সহ খামারিরা। এত জায়গা থাকতে চলন বিলে ক্যাম্পাস কেন, সে প্রশ্ন রেখেছেন সাধারণ মানুষ। বর্ষা মৌসুমে এখানে সবাই মাছ ধরে, আশ্বিন কাতি মাসে তখন আবার কালাই বুনবে, কালাই হওয়ার পরে ক্ষেত খামারে আবার দেখা যায় যে ঘাস বুনবে। সরজমিনে গিয়ে দেখা গেছে ক্যাম্পাসের প্রস্তাবিত স্থানটি বছরে 4 মাস পানির নিচে ডুবে থাকে। 100 একরের মধ্যে ইতোমধ্যে 4 একর ভরাট করার কারণে বড়াল নদের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। একদিকে যে সিদ্ধান্তটা হয়েছে দ্যাট ইজ ভেরি গুড সিদ্ধান্ত যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিজস্ব ভবন পাবে, কিন্তু সেই জায়গাটি যদি হয় যমুনা নদী ভরাট করে বা চলন বিল ভরাট করে, সেটি হবে আত্মঘাতী। তবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চলন বিল হচ্ছে 68 কিলোমিটার দূরে, তাই সমস্যা হবে না। পরিবেশ উপদেষ্টা যিনি আছেন তিনি বললেন যে আমি এটা ভিজিট করব এবং জুন মাসের 16 তারিখে আসলেন আমাদের ক্যাম্পাস। এসে তিনি বললেন যে আমি তো এটা তো আপনাদের পাস হয়ে গেছে, সমস্যা নাই, আমি শুধু দেখতে আসছি পরিবেশটা। এখানে তখন ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক সবাই ছিল, আমাদের মিডিয়াতে এসছে, আপনারা জানেন। উনি ইতিবাচক বক্তব্য দিয়ে গেলেন। সিরাজগঞ্জে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আইন পাশ হয় 2016 সালে, ক্লাস শুরু হয় 2018 সালে। এরপর থেকে শাহজাদপুর পৌর শহরে ভাড়া ভবনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলছে। এনটিভি নিউজ ডেস্ক। গত 24 ঘন্টায় সারা দেশে নতুন করে 357 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর এক প্রেস রিলিজে এ তথ্য জানিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বাধিক ৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ১৬ থেকে ২০ বছর বয়সীরা। নারীদের তুলনায় পুরুষদের মাঝে আক্রান্তের হার বেশি। এ সময় ৩৫৫ রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন মোট ২৭,১১৫ জন, যার মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২৫,৭৩১ জন। পেঁয়াজ আমদানিতে ইম্পোর্ট পারমিট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হিল স্থলবন্দরের আমদানিকারকরা। পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে পুনরায় আমদানি করার অনুমতি দেওয়ার দাবি জানান তারা। সকালে হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হক। বক্তব্যে তিনি বলেন, বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেলে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি করার অনুমতি দেন। এ অবস্থায় হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা গত ১৪ আগস্ট ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেন। গতকাল কৃষি অধিদপ্তর থেকে পেঁয়াজ আমদানি বন্ধে আবারও নিষেধাজ্ঞা জারি করে, ফলে আমদানিকারকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকারের এই অপ্রত্যাশিত ও বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনরায় পেঁয়াজ আমদানিতে অনুরোধ করা হয় সংবাদ সম্মেলনে। দর্শক, এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।